ইরানের সাথে আমেরিকার যুদ্ধ সম্ভাবনা কতটুকু? That's very interesting point আপনি তুলছেন। মিড 90s-এ ইসরায়েলের প্রেসক্রিপশনে আমেরিকার কাছে একটা প্রেসক্রিপশন দিয়েছিল 7টা যুদ্ধের জন্য। এর মধ্যে 6টা যুদ্ধ হয়ে গেছে। The 7th war is remaining, that is ইরান। ইরানের যদি নিউক্লিয়ার বোম থাকে তাহলে যুদ্ধটা হবে না, আর ইরানের যদি নিউক্লিয়ার বোমটা না থাকে তাহলে ডেফিনেটলি তারপর যুদ্ধ হবে। আমেরিকার মিলিটারি বেস সব জায়গাতে আছে। সো যদি ইন কেস যুদ্ধ বেঁধে যায়, হোপফুলি নট, তাহলে এই দেশগুলো কিন্তু আক্রমণের শিকার হবে। দেখেন, ইরান যুদ্ধের আগে মিড 90s-এ ইসরায়েল প্রেসক্রাইবড 7 ওয়ার্স। ইসরায়েলের প্রেসক্রিপশনে আমেরিকার কাছে একটা প্রেসক্রিপশন দিয়েছিল 7টা যুদ্ধের জন্য। এর মধ্যে 6টা যুদ্ধ হয়ে গেছে। The 7th war is remaining, that is ইরান। মানে ওই 7টা যে প্রেসক্রিপশন দিয়েছিল যুদ্ধের, তার ভিতরে একটা ছিল ইরান। এছাড়া বাকিগুলোর সাথে যুদ্ধ হয়ে গেছে। লেবানন হয়েছে, ইরাক হয়েছে, সুদান হয়েছে, সোমালিয়া হয়েছে, সিরিয়া হয়েছে। ইরান হচ্ছে লাস্ট রেজিস্ট্যান্স টু ইসরায়েল। এই বাকি যেগুলো হয়ে গেছে, যেগুলো সবগুলো কিন্তু মোটামুটি ইসরায়েলের রেজিস্ট্যান্সে ছিল। দিস আর রেজিস্ট এগেইনস্ট ইসরায়েল। সো অনলি ওয়ান ইজ রিমেইনিং ইরাক। ইরাক যুদ্ধের আগে যে স্টোরিজ গুলো তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে যে ইরাকের কাছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, এবং টনি ব্লেয়ার তো বললোই যে ইরানের কাছে যে ওয়েপন আছে, ইরাকের 45 মিনিট সময় লাগবে এটাকে ডিপ্লয় করার জন্য। বাট আনফর্চুনেটলি 45 যুদ্ধের পর থেকে আজকে প্রায় 22 বছর হয়ে গেল, এবং আমেরিকান সোলজাররা, ব্রিটিশ সোলজার ওখানে 11 বছর ছিল, বাট দে হ্যাভ নট ফাউন্ড এনিথিং। এবং আগামী 45 মিনিট তো ভালো, 45 বছরেও ইরাকের ওই WMD মোতায়েন করার মতো সক্ষমতা হবে না। সো 2013 সালে বিফোর অ্যাটাক করার আগেই, ইরাককে আক্রমণ করার আগে এই স্টোরিগুলো কিন্তু খুব বেশি ছড়ানো হয়েছিল। ইরানের ক্ষেত্রে কিছু আলামত দেখা যাচ্ছে। ইরান আর ইরাকের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, ইরান হ্যাজ সাফিসিয়েন্ট বা সিগনিফিক্যান্ট মিলিটারি পাওয়ার ক্যাপাসিটি, যেটা ইরাকের মধ্যে ছিলই না বিভিন্ন কারণে। ইরানকে নিয়ে যে কনসার্নটা হচ্ছে যে নিউক্লিয়ার ওয়েপন, তাদের নিউক্লিয়ার প্রোগ্রামটা, এটাই হচ্ছে মূল কনসার্ন। যেটা 2015 সালে সিকিউরিটি কাউন্সিলে যে 5 জন স্থায়ী মেম্বার প্লাস জার্মানি সবাই মিলে একটা নিউক্লিয়ার ডিল করলো, যেটা JCPOA বলে। ইরান সেটা সাইন করলো, ইরান ওয়াজ কমপ্লাইং, যেটা বিভিন্ন মিডিয়াতে তখন এসছে। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের নজরদারিতেও ছিল। কিন্তু ওই JCPOA যখন সাইন হওয়ার পরেও, এটা তো ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় হলো, বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াজ অপোজড টু দিস ডিল। অ্যাকচুয়ালি হি ইজ নট ইন ফেভার অফ এনি ডিল, হি ইজ ইন ফেভার অফ অ্যাটাকিং ইরানিয়ান নিউক্লিয়ার সাইট। মানে ইরানের যে নিউক্লিয়ার সাইট গুলো আছে সেখানে সরাসরি মিলিটারি অ্যাকশনের পক্ষে সে। ওবামা অ্যাডমিনিস্ট্রেশন যখন এটা সাইনটা করলো, তখন সে এই নেতানিয়াহু কংগ্রেসে ভিজিট করলো, রিপাবলিকান ছিল মেজরিটি, তাদের আহ্বানে ওখানে ভিজিট করলো, অ্যাড্রেস দেন, এবং ওবামার সরকারকে নেতানিয়াহু তীব্র ভাষায় সমালোচনাও করছে। ওই সময় আমেরিকাতে ভিজিট হয়েছে, আমেরিকার সরকারের বিরুদ্ধে সরকারকে সে তীব্র ভাষায় সমালোচনা, হি ওয়াজ নট ইন ফেভার, স্টিল নট। 2018 সালে যখন ট্রাম্প ক্ষমতায় আসলো, তখন ক্ষমতায় এসে ইউনিলেটারালি একতরফাভাবে সে JCPOA থেকে বের হয়ে চলে আসলো। এবং এটার থেকে বের হওয়ার আগেও কিন্তু সে এই চুক্তি যেটা হয়েছিল, নিউক্লিয়ার ডিল যেটা হয়েছিল, এটা অনেক সমালোচনা করেছে। সমালোচনা করে হি গেভ এন অ্যাড্রেস টু দ্য নেশন, উনি কেন বের হয়ে আসতে যাচ্ছেন। ফাইনালি হি কেম আউট, হুইচ নেতানিয়াহু ওয়ান্টেড, এই ডিল থেকে বের হয়ে আসার জন্য। And he was favoring military action. এইবার সেকেন্ড টার্মে ক্ষমতা আসার পরে এখন আবার উনি ইন্টারেস্টেড টু গো ব্যাক টু দ্য ডিল। এর সাথে কি অ্যাড করছেন, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম প্রেশার ট্যাকটিক। বিষয়টা হচ্ছে এরকম, আইদার ইউ সাইন দ্য ডিল অর উই বম্ব ইউ। ইরান সাইন করবে কি করবে না, তাদের সাথে আলোচনা হচ্ছে, সেকেন্ড রাউন্ড টক্স হয়েছে, থার্ড রাউন্ড ইনডাইরেক্ট টক্স চলছে। গতকালকে তো সেকেন্ড রাউন্ড হয়ে গেল রোমে, থার্ড রাউন্ড হয়তো হবে আর আগে এক সপ্তাহ পরে। যেটা মিডিয়াতে যেগুলো এসছে, আমেরিকার যে টার্মস যেটা আছে, যে কন্ডিশনস গুলো দিয়েছে টু সাইন দ্য ডিল, একটা হচ্ছে যে ইরান যে ইউরেনিয়াম এনরিচমেন্ট যতটুকু করেছে পুরোটুকু থার্ড কান্ট্রিতে চলে যাবে, পাঠা দিতে হবে, যেটা আমেরিকা উইল ডিসাইড কোন দেশে যাবে না যাবে, সেটা চলে যাবে। সেকেন্ড হচ্ছে তার যে নিউক্লিয়ার প্রোগ্রামের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, কমপ্লিটলি সব ডিসম্যান্টেল করতে হবে, মানে নো ইনফ্রাস্ট্রাকচার উইল বি দেয়ার। আর একটা যেটা আসছে, তার যে স্ট্র্যাটেজি, তার যে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম যেটা আছে, দ্যাট হ্যাজ টু বি, ওটাকে খাটো করে ফেলতে হবে। যেমন ইরাক ওয়ারের পরে ইরাকের সাথে যে আমেরিকা যে চুক্তিটা করেছে, ইরাক যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেখানে করেছে, যেটা তাতে ইরাক 150 কিলোমিটারের বেশি কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখতে পারবে না। এন্ড দ্য পারপাস ইজ সিম্পলি আন্ডারস্টুড। স্কাড ক্ষেপণাস্ত্র যেটা ছিল সাদ্দামের সময়, that could reach up to Saudi Arabia and Israel, বাট ওই যুদ্ধের পরে ইনস্টেড অফ সারেন্ডার সেখানে ওই ক্ষেপণাস্ত্রটা 150 কিলোমিটারের মধ্যে লিমিট করে দেওয়া হয়েছে। সো যে কন্ডিশন আমেরিকা ইরানকে দিয়েছে, ইরান এই কন্ডিশনগুলো মানবে কিনা, দ্যাটস এ বিগ কোশ্চেন। এখন পর্যন্ত তাদের বক্তব্য হচ্ছে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম ইজ নন নেগোশিয়েবল, এটা আলোচনার যোগ্য না,
এটা এটা বাদ দিয়ে বাকি আলোচনা হতে পারে, এরকম একটা তাদের বক্তব্য হচ্ছে। এখনো দুই পক্ষ সরাসরি তো আলোচনায় বসেনি, মিডিয়া থার্ড পার্টির মাধ্যমে তার আলোচনা হচ্ছে। ইরান আমেরিকার টার্মস কতটুকু গ্রহণ করবে কিনা সেটা হয়তো আর একটু সময় লাগবে বোঝার জন্য। দুই পক্ষই চিন্তা করবে, তার লাভ লোকসানের হিসাবটা চিন্তা করবে। ইউরোপের একজন রাজনৈতিক আর আরেকটা জিনিস বলি, যে আমেরিকা অ্যাটাক করবে কিনা, আমেরিকা হ্যাজ দ্য ক্যাপাসিটি টু অ্যাটাক ইরান, কোনো সন্দেহ নেই। আমেরিকার সে সক্ষমতা আছে, মিলিটারি, ফাইন্যান্সিয়াল সবকিছুই আছে। বাট কোশ্চেন হচ্ছে, আমেরিকার অ্যালাই যারা আছে মিডল ইস্টে, সৌদি আরবিয়ান, গালফ কান্ট্রিজ যেগুলো আছে, এদের একটা সম্মতি কি দিবে তারা? কারণটা হচ্ছে, যদি আমেরিকা অ্যাটাক করে, আমেরিকাও তার মিত্রদের দিকটাও তো চিন্তা করতে হবে। দিস কান্ট্রিজ উইল বি অ্যাফেক্টেড। কাতার অথবা ওমানের ফরেন মিনিস্টার বলছে যে যদি এ ধরনের যুদ্ধটা হয়, তাহলে তাদের যে ওয়াটার সোর্স যেটা আছে, দ্যাট উইল বি ফুললি কন্টামিনেটেড। তো সেই কন্টামিনেশন হয়ে গেলে তাদের তো একদিনও খাবার পানি নেই। সো দ্যাটস এ কোশ্চেন। প্লাস এটার বাদ দিয়েও, যেহেতু মিডল ইস্টে সব জায়গাতেই, কয়েকটা দেশ ছাড়া, সিরিয়া বাদে, লেবানন, আমেরিকার মিলিটারি বেস সব জায়গাতে আছে। সো যদি ইনকেস যুদ্ধ হয়ে বেঁধে যায়, হোপফুলি নট, তাহলে এই দেশগুলো কিন্তু আক্রমণের শিকার হবে, দিস উইল বি অ্যাফেক্টেড। তো সবকিছু মিলে এখনো ঠিকঠাক হবে কি, যুদ্ধ কি হবে না হবে, আরো একটু সময় লেগে বুঝতে হবে। ইউরোপের একজন খুবই সিনিয়র জিও পলিটিক্স অ্যানালিস্ট একটা কথা বলছে, কথাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। উনি বলছে, ইরানের যদি, মানে প্রশ্নটা ছিল এরকম যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হবে কিনা, সেটার উত্তর উনি বলতেছে যে ইরানের যদি নিউক্লিয়ার বোম থাকে তাহলে যুদ্ধটা হবে না। আর ইরানের যদি নিউক্লিয়ার বোমটা না থাকে, বা নিউক্লিয়ার বোমের খুব কাছে সে না থাকে, তাহলে ডেফিনেটলি তারপর যুদ্ধ হবে, যেভাবে ইরাকের সাথে যুদ্ধ হয়েছিল। দ্যাট ইজ ওয়াই ইরান জানে যে আমি যদি আমার বোমা বানানোর ক্যাপাবিলিটি যদি আমি কোনো কারণে সারেন্ডার করি, তারপরের কয়েক বছরের মধ্যে এসে ইরাকে যে উসিলা দিয়ে যুদ্ধ করছিল, সেই একই উসিলা দিয়ে যুদ্ধ করবে। সো ইটস লাইক ইরানের ব্যাপারটা এরকম যে আমার যদি বোম থাকে, ওই বোমের জন্য আমাকে হয়তো ছেড়ে দিবে। ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলছেন। আমি রিসেন্টলি একটা আর্টিকেল লিখেছি, যেটা পত্রিকায় এসছে, উইল ইরান বি বম্বড অর হ্যাভ দ্য বম্ব। নিউক্লিয়ার পাওয়ার ব্যালেন্স যদি আমরা বলি, নিউক্লিয়ার প্যারিটির বিষয় যেটা বলি, সেটা হচ্ছে ইভেন নাম্বার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার ব্যালেন্স এনশিওর করে। ইভেন নাম্বার হচ্ছে জোর সংখ্যা। মিডল ইস্ট একটা রিজিয়নকে যদি আমরা ধরি, এখানে ইসরায়েলের নিউক্লিয়ার ওয়েপন আছে, দ্যাটস ফর শিওর, আর কোনো দেশের নাই। সো এই বেজোর সংখ্যার যে নিউক্লিয়ার ইনভেন্টরি যেটা আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার ইমব্যালেন্স তৈরি করছে। জোর সংখ্যা হলে, এটা বলা হয়, এটা আমার নট মাই থিওরি, ঠিক যেমন ইন্ডিয়ার পাকিস্তান, হ্যাঁ, যেমন ইন্ডিয়া পাকিস্তান, জোর সংখ্যা হলে একটা পাওয়ার ব্যালেন্স হয়। সো ও জানে, এক্স জানে যে ওয়াইয়ের কাছে বম আছে, আমি যদি মারি, আই উইল অলসো গেট ওয়ান। সো দুইজনই তখন একটু রেস্ট্রেইনড হয়ে যায় এই নটোরিয়াস উইপন ব্যবহারের ক্ষেত্রে। আমি যেটা অনেক জায়গায় বলেছি, যে ইরাকের যে অ্যাটাক, যে 2003 সালে যে ইরাক যুদ্ধ যেটা হলো, বলা হয়েছিল যে ইরান হ্যাজ WMD, এটা সেটা, বা সত্যি সত্যি যদি ইরাকে থাকতো, আমেরিকা ওখানে অ্যাটাক করতো না। সো ইরানের ক্ষেত্রে বলা হয়, একই কথা বলা হয়, যে ইরান যদি ইরান ক্যান হ্যাভ এ বম, তাহলে হয়তো সে তার উপরে হয়তো আক্রমণটা আসবে না। এখন ইরান করবে, বম বানাবে কিনা বা কি করবে না করবে, সেটা তো তাদের স্ট্র্যাটেজিক একটা বিষয়, চিন্তাধারার বিষয়। বাট অন দ্য আদার হ্যান্ড, ইসরায়েল ইজ অ্যাডামেন্ট টু অ্যাটাক ইরানস নিউক্লিয়ার ফ্যাসিলিটিস। বাট একটা পর্যায়ে চলে গেলে তখন ওই একটা করা সম্ভব। দুইটা পয়েন্ট আপনি যদি কাইন্ডলি বলেন। একটা হচ্ছে যে ইরান হিস্টোরিক্যালি, পার্সিয়ানরা আর ভেরি ডিফারেন্ট ফ্রম লেটস সে Iraq or Libya. They have a great history of war and warriors. যে জিওগ্রাফি বা তাদের যে লোকেশনও is not an easy place to মানে go into a war and defeat them. And on top of that, তাদের মিলিটারি ক্যাপাসিটি বেশি, যদিও তাদের ইকোনমির অবস্থা খুবই খারাপ, বা তাদের মিলিটারি ক্যাপাসিটি ইরাকের অথবা লিবিয়ার মিলিটারি ক্যাপাসিটি থেকে সম্ভবত বেশি। আমেরিকার যে ইকোনমিক কন্ডিশন, কনসিডারিং চায়না এবং রাশিয়া, সেইটা আমেরিকা ইকোনমিক্যালি কি ওই স্ট্রেংথ আছে কিনা, দ্যাটস আ পয়েন্ট, যেটা তাদের আজকে থেকে 25 বছর আগে ছিল বা 30 বছর আগে ছিল। অন টপ অফ দ্যাট, ইরানের সাথে রাশিয়ার একটা হিস্টোরিক্যাল সম্পর্ক আছে, যে সম্পর্কটা ইরাকের সাথে রাশিয়ার এতটা স্ট্রং ছিল, বাট ইরানের মতো স্ট্রং ছিল না। সো এই কনসিডারেশনে কি এই যুদ্ধটা নাও হইতে পারে কিনা, আপনার কি মনে হয়? বা হইলে কি সেটা আমেরিকার জন্য খুব বড় একটা ইকোনমিক এবং মিলিটারি প্রেশার হবে কিনা? না, সিচুয়েশন বা সম্পর্ক তো এটা তো পরিবর্তনশীল, তো এটা তো স্থায়ী কিছু না। আমেরিকা এখনো কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 ইকোনমিক পাওয়ার। সো ওটা নিয়ে কিন্তু সমস্যা নেই। ইরানিয়ানদের ক্ষেত্রে সমস্যা, যেটা বিষয় আমার যেটা দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হচ্ছে দে আর আন্ডার ইন্টারন্যাশনাল স্যাংশন লাস্ট 45 ইয়ার্স। বাট আমার কাছে আশ্চর্য লাগে, এই 45 ইয়ার্স এর স্যাংশনের মধ্যে থেকে
তারা যে মিলিটারি ক্যাপাসিটি যেটা ডেভেলপ করছে, এটা সত্যিকারের একটা আশ্চর্যের বিষয়। বিকজ এই নিউক্লিয়ার টেকনোলজি নেয়া, মিসাইল টেকনোলজি, ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি, ড্রোন টেকনোলজি, তারা অনেক হাইটেক মিলিটারি ইকুইপমেন্টে চলে গেছে। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।